নমস্কার। দুদিন আগে আমরা আপিলা চাপিলা থেকে 12 নম্বর পর্বের প্রথম অংশের খানিকটা পড়েছিলাম। সেখানে লেখক অশোক রুদ্র নামক এক ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যের বিস্তারিত বিবরণ দিয়ে এবং তার লেখাপড়া, জ্ঞান, গরিমা ইত্যাদি সম্পর্কেও পরিচয় দিয়ে লিখেছিলেন। সমস্ত জ্ঞানগর্মের পরেও বিভিন্ন রকম বিবিধ শাস্ত্রের প্রতি তার অগাধ পাণ্ডিত্য থাকা সত্ত্বেও তার মধ্যে একটা তার্কিক স্বভাব ছিল। যখন যেটাকে তিনি ঠিক মনে করতেন সেটাকে প্রতিষ্ঠা করার জন্যে তিনি বাকযুদ্ধ থেকে মল্লযুদ্ধ পর্যন্ত যেতে রাজি ছিলেন। সেই অশোক রুদ্র তিনি কমিউনিস্ট দলকে খুব ঘৃণা করতেন, অথচ দুঃখের বিষয় তাঁরই ছেলে ফরাসি কমিউনিস্ট পার্টিতে নাম লিখিয়েছিল। এইখান অবধি আমরা পড়েছিলাম। আজকে আমরা এই 12 নম্বর পর্বটির শেষ অংশটুকু পড়ে উঠতে পারব বলে বিশ্বাস করছি। অশোকের সেই সন্তান অলোক এখন নিশ্চয়ই প্রায় প্রাবীণ্যে পৌঁছনো ফরাসি যুবক। বাংলা ভাষা ধরে নিচ্ছি ভুলে গেছে। তার বাচ্চা বয়সের একটি কাহিনীর মাধুর্য এখনো মনে গেঁথে আছে। দিল্লিতে আমাদের বাড়িতে সপুত্র অশোক কোলে করে কদিনের জন্য থাকতে এসেছে। সন্ধেবেলা বাড়ির মাঠে বেতের চেয়ারে সবাই গোল হয়ে বসে আছি। আমার স্ত্রী সস্নেহে অলোককে আহ্বান জানালেন, এসো, আমার কোলে এসে বসো না একটুক্ষণ। অশোক নন্দনের তার বয়স হয়তো তখন 5 বছর। সঙ্গে সঙ্গে শর্ত সাপেক্ষ উত্তর, হ্যাঁ, তোমার কোলে গিয়ে বসবো, কিন্তু রাত্রিরে মুরগির ঠ্যাংটা আমাকে খেতে দিতে হবে। খাদ্য প্রসঙ্গ যখন উঠল বলেই ফেলি, আমাদের ওখানে একদিন বিদ্যা চূড়ামণি অশোক রুদ্র ভাত দিয়ে পরিপাটি করে দই মাছ খেয়ে পরিতৃপ্ত সূচক প্রগাঢ় উক্তি করল, ইলিশ মাছের ভাপে সেদ্ধটা খুব ভালো খেলাম। শচীনদার হঠাৎ বিয়োগের ঠিক 2 দিন আগে কোনো কাজে মুম্বাই গেছি। অশোক রুদ্র তখন ওখানকার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক। রবিবার সকালে আমরা দুই অশোক মিলে পালি হিলে হিতুবাবুর বাড়িতে। শচীনদার কিছুদিন আগে হৃদরোগ দেখা দিয়েছে, তিনি ওখানে বিশ্রামে আছেন। সারাদিন আড্ডা, গল্পগুজব, বিকালে দিল্লিগামী বিমান ধরতে হবে আমাকে। ট্যাক্সি এসে গেছে। শচীনদা আমাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে নিম্নস্বরে বললেন, আমার শরীরের যা অবস্থা তাতে অশোক রুদ্রের সঙ্গে তর্ক করার মতো আমার সামর্থ্য নেই। তুমি মাসে অন্তত একবার এসো। 48 ঘন্টা যেতে না যেতেই শচীনদা প্রয়াত হলেন। তা তো পরের বৃত্তান্ত। বরঞ্চ এই মুহূর্তে বলি, মধ্য 50-এর সেই কয়েকটা বছর আমাদের পক্ষে ইকোনমিক উইকলির প্রসাদে অভাবনীয় আনন্দ ও চরিতার্থতার ঋতু। যারা তখনও বিভিন্ন মন্ত্রকে কর্মরত আছি, তারা নাম গোপন করে ইকোনমিক উইকলির জন্য লিখতাম, অনেকেই লিখতাম। পরে ছাপা হয়ে বেরোলে নিজেদের মধ্যে আন্দাজ অনুমানের পালা শুরু, কে কোনটা লিখেছে। এটা তো অম্লান বদনে পৌনপুনিকতার সঙ্গে স্বীকার করতে হয়, শচীনদা ওরকম লেখার স্বাধীনতা না দিলে আমরা কেউই লেখক হিসাবে পরিগণিত হতে পারতাম না। তার কাগজে লেখার বউনি করেছি, তার কাগজে অনেক দায়িত্বজ্ঞানহীন রচনা ছাপিয়েছি, কিন্তু তার মনে কোনো দ্বিধা নেই। মতামত যাই হোক না কেন, লেখাটায় বুদ্ধি ও চতুরালির স্বাক্ষর থাকলেই হলো। সুখময়
অমর্ত্যেরও প্রথম কয়েক বছরের অধিকাংশ রচনা ইকোনমিক উইকলিতে জায়গা পেয়েছিল। সেই আরম্ভ থেকেই ক্রমশ তাদের লেখার বিভঙ্গ পরিপক্ক হলো, চিন্তায় ধৃতি আসলো। ব্যাংককে যাওয়ার আগে এবং ব্যাংককের পালা চুকিয়ে সেই গবেষণা প্রতিষ্ঠানে দিল্লিতে ফের জড়ো হওয়ার পরে শচীনদার পত্রিকার পাতায় তাঁর ঔদার্যের সুযোগ নিয়ে কখনো কখনো অল্প বয়স তখন চরম হঠকারিতার পরিচয় দিয়েছি, যা তখন কৌতুক বলে ভাবতাম। অর্থমন্ত্রকে কাজ করবার সময়কার একটি ঘটনা বলি। আমাদের কর্তা ব্যক্তি আঞ্জারিয়া মহাশয় সতর্ক স্বভাবের মানুষ। দেশের আর্থিক গতি প্রকৃতি নিয়ে বা মুদ্রা ব্যবস্থা সম্পর্কে এখন ঠিক মনে নেই, কোনো একটি উদ্ধত তত্ত্ব দাঁড় করিয়ে একটি নোট তাকে পাঠিয়েছি। তিনি সঙ্গে সঙ্গে সেটা তার সেক্রেটারিয়েট টেবিলের ড্রয়ারে পাচার করেছেন, যেন ওটা পক্ক অবস্থায় পৌঁছলেই তবে তার স্বাদ গ্রহণ করবেন। সপ্তাহ গড়িয়ে যায়, মাস গড়িয়ে যায়, আঞ্জারিয়া নির্বাক। আমার সঙ্গে আলোচনায় বসতে তিনি তখনও তৈরি নন। ধ্যাত্তর বলে নোটটির একটি কপি শচীনদাকে মুম্বাইতে পাঠিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে তার সেই সপ্তাহের ইকোনমিক উইকলিতে প্রথম সম্পাদকীয় হিসেবে ছাপা হলো। দপ্তরে নিজের ঘরে বসে আছি, হঠাৎ আঞ্জারিয়া উদ্ভ্রান্ত টেলিফোন, আরে ভাই এক্ষুনি চলে এসো। গেলাম। আঞ্জারিয়া ভীষণ বিচলিত। শচীন কি যেন লিখেছে। অর্থমন্ত্রী দ্রুত আমাদের মতামত চেয়েছেন। এসো লেগে পড়ি। আটঘাট বেঁধে শচীনকে যথাযোগ্য জবাব দিতে হবে। বারো নম্বর পর্বের এই সামান্য এইটুকু অংশই আমাদের পড়তে বাকি ছিল, সেটা আমরা আজকে পড়ে ফেললাম। এরপর আমরা 13 নম্বর পর্বের খানিকটা অংশ একই সঙ্গে পড়ে নিই। ব্যাংকক থেকে দিল্লিতে প্রত্যাবর্তনের পর উপলব্ধি হলো ইকোনমিক উইকলির খ্যাতি যদিও মধ্যগগনে, আর্থিক পরিকল্পনা নিয়ে উন্মাদনা অনেকটাই ডুবুডুবু। হঠাৎ অর্থমন্ত্রক শুদ্ধ গোটা আমলামহল আবিষ্কার করলেন বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের ক্ষেত্রে আমাদের সংকট দেখা দিয়েছে। হু হু করে ডলার পাউন্ডের মজুদ কমছে, বিপদসংকুল অবস্থা। সুতরাং তাদের সরব অভিমত, পরিকল্পনা নিয়ে বিলাসিতা মুলতবি থাকুক স্বনির্ভরতা নিয়েও বাসনার লীলাকেলি। অধ্যাপক মোহলানবিশ ও তাঁর আশাঝলমল পরিকল্পনার খসড়া মন্ত্রী শান্ত্রীদের একাগ্রচিত্ততার আর মধ্যবিন্দু হয়ে রইল না। রপ্তানি ছাড়িয়ে আমদানির মাত্রা দ্রুত এগিয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই সঞ্চিত বৈদেশিক মুদ্রার ভাণ্ড শূন্যতে গিয়ে ঠেকবে। এখন আর দেরি নয়, পরিকল্পনা শিখেই তোলা থাক। মার্কিন সরকারের পায়ে গিয়ে আমরা হুমড়ি খেয়ে পড়ি। হুজুর, মহানুভব, ধর্মাবতার, আমাদের তাড়িয়ে দিন। সেই লগ্নে এবং পরে বহু আলোচনা হয়েছে। ভারতবর্ষের এই যে বহির্বাণিজ্যিক সংকট নিয়ে সহসা সরকারি মহলে এত উতলা হওয়া, তা কি নেহাতি কাকতালীয়, না কিছু কিছু আমলার এবং কিছু কিছু রক্ষণশীল মন্ত্রীর যুগ্ম ষড়যন্ত্রের ফসল? যদিও অর্থব্যবস্থার ক্ষেত্রে দেশ তখন অনেকটাই বিবিধ নিয়ন্ত্রণের নিগড়ে। রাজনৈতিক দর্শন ও ভাবনার প্রেক্ষিতে পরিবেশ কিছু ভীষণ খোলামেলা। যে কেউ আসছেন, যে কেউ যাচ্ছেন। পূর্বে ইউরোপ এবং অন্যত্র পরিকল্পনার বিশারদদের যেমন আগমন ঘটছে, সেই সঙ্গে পরিকল্পনা বিরোধী রথী মহারথীরাও নতুন দিল্লির যত্রতত্র বিহার করছেন। হরিজন মহাজনদের কাছে পরামর্শ উপদেশ নিচ্ছেন। আমার নিজের ধারণা, অর্থমন্ত্রকের কুচক্রী আমলারাই বোধহয় প্রধান কলকাঠি নেড়েছিলেন। পরিকল্পনা নিয়ে যে দুরন্ত উৎসাহ সরকারি বেসরকারি মহলে কয়েক মাস আগেও দাপাদাপি করে বেড়াচ্ছিল, তা হাওয়ায় মিলিয়ে গেল। মন্ত্রী আমলাবর্গ, তাদের পারিষদরা তখন থেকে ঘন ঘন মার্কিল মুলুকে ছোটাছুটি শুরু করলেন। যোজনা পরিষদে অধ্যাপক মোহলানবিশের প্রাক্তন প্রতিপত্তি অনেকটাই নির্বাপিত। পরিকল্পিত অর্থব্যবস্থা সম্পর্কে জওহরলাল নেহরু যে পরিমাণ
স্বপ্নোচ্ছলতা ছিল, তদনুরূপ বাস্তব প্রত্যয় ছিল না। সুতরাং অতি অল্প সময়ের মধ্যেই খোলা হওয়ার পালে আবেগ সংযোজিত হলো। আর খোলা হওয়া মানেই তো মার্কিন কর্তৃপক্ষ, বিশ্বব্যাংক যা বলবেন হুবহু তা মেনে নেওয়া। এই 13 নম্বর পর্বের লেখার বিষয়বস্তু একই, প্রায় একই। তাই 12 নম্বর পর্বের শেষ অংশটুকু যে পড়লাম, তারপর 13 নম্বর পর্বের যে প্রথম অংশটুকু পড়া শুরু করেছি, দুটোর মধ্যে পাঠক বা শ্রোতা আপনারা বিশেষ কিছু পার্থক্য লক্ষ্য করতে পারবেন না। একটাই শুধু অনুভূতি হবে যে এই মন্ত্রী আমলা মহলের এই যে অর্থনীতি নিয়ে এই যে ভাবনা চিন্তা বা কাজকর্ম, এর সঙ্গে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং হতদরিদ্র সাধারণ জনসাধারণের যোগাযোগটা কোথায়, তারা এর কি কতটুকু বুঝবেন, তাদের এর সঙ্গে এই বিষয়গুলির সঙ্গে তাদের সংযোগ কোথায়, তাদের থেকে তাদের বোধ, চিন্তা, ভাবনা সব কিছু থেকে দূরে, এমনকি তাদের এখানে কোনো ভূমিকাও নেই। এইসব পরিস্থিতি, এই অর্থনৈতিক পরিস্থিতি, এইসব অর্থনৈতিক সিদ্ধান্ত সাধারণ মানুষ, হতদরিদ্র মানুষকে প্রভাবিত করে অবশ্যই, কিন্তু সেই মানুষদের এই গৃহীত ব্যবস্থাগুলির উপর নিয়ন্ত্রণ করার তেমন কোনো ক্ষমতা ছিল না বা এখনো নেই। যাই হোক, আবার পড়ায় ফিরে আসি। শচীনদা ইকোনমিক উইকলির মধ্যবর্তীতায় খানিকটা সময় লড়াই চালিয়ে গেলেন। মন্ত্রী আমলাদের বিদেশি সাহায্য পাওয়ার চাতক তৃষ্ণা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলেন, কিন্তু সরকারি মহলে শ্রেণী স্বার্থের হাতছানি, স্বনির্ভর অর্থব্যবস্থার ব্রতনিষ্ঠার সঙ্গে পালন করতে গেলে অধ্যাবসায়, চিকিৎসা ও আত্মত্যাগের প্রয়োজন। বড় দীর্ঘ অকরুণ পথটা কি দরকার, তার চেয়ে মার্কিন সরকার এবং বিশ্ব ব্যাংকের সঙ্গে মিতালি করাই শ্রেয়। পায়ের উপর পা তুলে দিব্যি আরামে কালাতিপাত করতে পারি আমরা তাহলে। চিন্তাভাবনার স্তরে মেরু পরিবর্তন। যোজনা পরিষদের দাক্ষিণ্যে 1.5-2 বছর আগে যেখানে স্বনির্ভর পরিকল্পনার মাহাত্ম্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে গবেষণা কেন্দ্রে মস্ত মস্ত বিশ্লেষণ, আলোচনা, প্রবন্ধ ফাঁদা চলছিল, সেখানে এখন বিপরীত ঋতুর প্রভাব। পরিকল্পনার সংকট নিয়ে দিস্তা দিস্তা প্রবন্ধের চর্চা। শচীনদাকে তো তার পত্রিকা টিকিয়ে রাখতে হবে। আমলা মহল ও সেই সঙ্গে অর্থনীতিবিদকুল যখন উল্টো সুরে গাইতে শুরু করলেন, ইকোনমিক উইকলির একক প্রতিরোধও ক্রমশ মিয়ে আসতে লাগলো। যারা বিভিন্ন গবেষণা ক্ষেত্রে কর্মরত ছিলেন, তারা মলিন হেমন্ত সন্ধ্যার বৈরাগী পরিপার্শ্বের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে শিখলেন। আসলে স্বনির্ভর পরিকল্পনার রাজনৈতিক ভিত্তিভূমি গোটা দেশে তখনও খুব দুর্বল সংস্থানে দাঁড়িয়ে। এমনকি কমিউনিস্ট পার্টির মধ্যেও এই ব্যাপারে তেমন গভীর চিন্তার দোলা ছিল না। তথাকথিত বৈদেশিক মুদ্রা সংকটের আড়ালে যে আসল বৃহত্তর সংকট, তা রাজনৈতিক নেতাকর্মীদের কাছে প্রাঞ্জল করে ব্যাখ্যা করা কর্তব্য ছিল অর্থনীতিবিদদের। সেই কর্তব্য যথাযথ পালিত হয়নি। আমার এখনো বিশ্বাস, মধ্য 50-এর বছরগুলিতে পরিকল্পনা নিয়ে ভাবনা চিন্তায় প্রাথমিক যে জোয়ার এসেছিল, তা ধরে রাখতে পারলে, তার প্রায়োগিক সমস্যা নিয়ে সাধারণ মানুষজনকে সম্যক বোঝাতে পারলে, যে বদ্ধ ডোবায় আমাদের অর্থব্যবস্থা গত 4.5 দশক ধরে আটকে আছে, তা থেকে উদ্ধার পাওয়া সম্ভব হতো। শ্রেণী স্বার্থের গুরুত্ব অস্বীকার করছি না, কিন্তু গণচেতনা যদি সর্বস্তরে ব্যপ্ত করা যেত, হয়তো নতুন শ্রেণী সংশ্লেষণ ঘটত। সেই ক্ষেত্রে আধা সামন্ততান্ত্রিক, আধা পুঁজিবাদী গোলকধাঁধা থেকে আমরা বেরিয়ে আসতে পারতাম। মানে বোঝা যাচ্ছে যে সরকারের গৃহীত অর্থনৈতিক যে নীতি, তার একটা বিরাট পরিবর্তন হয়ে গেল। অর্থনীতিবিদরা নিজেরা ভাবনা চিন্তা করে, লেখালেখি করে, আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে একটা অর্থনীতি দাঁড় করাবার কল্পনা করছিলেন,
চেষ্টা করছিলেন, সেটা হঠাৎ কোথাও উচ্চস্তরের মন্ত্রী আমলাদের হস্তক্ষেপের ফলে সেটা কোথাও যেন ঝিমিয়ে পড়ল এবং আমাদের দেশের অর্থব্যবস্থা মার্কিনী অর্থব্যবস্থার উপর, তাদের অনুগ্রহের উপর নির্ভরশীল হয়ে পড়ল। এটাই এখানে বলতে চাওয়া হয়েছে। অর্থনীতিতে আমি তখনও পর্যন্ত বিশ্বাস পুরোপুরি হারাইনি, তবে একটু একটু করে উপলব্ধি করছি অর্থনীতিই রাজনীতি, রাজনীতিই অর্থনীতি। এইটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনীতি রাজনীতি, রাজনীতি অর্থনীতি। সেই মুহূর্তে নিজের মনোনীত বৃত্তি ছেড়ে প্রত্যক্ষ রাজনীতির মাঠে নেমে পড়ার জল্পনা মনে মনেও শুরু করিনি। এদিকে ওদিকে ঝুঁকছি, রাজনীতির বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি, ধনবিজ্ঞানী বন্ধুদের সঙ্গেও শচীনদা ও ইকোনমিক উইকলির অলঙ্ঘনীয় মাধ্যাকর্ষণে প্রত্যহ আরও বেশি আবিষ্ট হচ্ছে। কলকাতাস্থ কবি সাহিত্যিক বন্ধুদের সান্নিধ্যের মায়া বেষ্টনীত অহরহ ঘিরে রেখেইছে। এই বছরগুলিতেই কলকাতায় অনেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, একদঙ্গল কবি সাহিত্যিকের সঙ্গে আলাপ। সুবীর রায়চৌধুরী, অমিয় দেব, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই নবনীতা। দিল্লিতে পরিমলবাবু আর নেই, তিনি নিউ ইয়র্কে কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন, কিন্তু মনমথবাবু আছেন। দাতরজির বাড়ির আড্ডায় বন্ধুরা আছেন, সুশী, অমলেন্দু দাশগুপ্তরা আছেন। মাঝে মাঝে কলকাতা থেকে বহুরূপী লিটল থিয়েটারের গ্রুপ ইত্যাদি দিল্লি ঘুরে যাচ্ছেন। তাদের কুশীলবদের অনেকের সঙ্গে আস্তে আস্তে আলাপ হচ্ছে। দেশের আর্থিক সংকটের চেহারা চরিত্র যাই হোক, নতুন দিল্লির বহির্বৈভব থেকে তা কিছুমাত্র অনুমান করা সম্ভব নয়। বালা সরস্বতীদের নাচ, রবিশঙ্কর সম্প্রদায়ের বাদন, অপরিসর আইফ্যাক্স মঞ্চে, নয়তো সক্রু হাউসে বিদেশি কলাকুশলীদের ঘন ঘন প্রতিভা কুশলতা নিদর্শন প্রদর্শন, টপ্পা ঠুংরি কবিতার ভাষায় দিন কাটছিল যেন জিলহাবিলম্বিতে 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 জিলহা বিলম্বিতে শব্দটি একমাত্রায় লেখা এবং আমি শব্দটির সঙ্গে পরিচিত নই। জিলহা বিলম্বিতে, যাই হোক। ইতিমধ্যে সহসা বিস্ফোরণের মতো বাংলাদেশ জুড়ে জীবনানন্দ বিহ্বলতা। তার জীবদ্দশায় তাকে যা দেওয়া হয়নি, এখন তা সুদ সমেত পাইয়ে দেওয়ার আয়োজন। কিন্তু কাকে পাইয়ে দেওয়া তা নিয়ে তেমন উদ্বেগ আকুলতা নেই। সেই লগ্নে স্পষ্ট করে বলা নিশ্চয়ই ঈষৎ কুরুচিকর ঠেকত। তবে আমার মনে হয় দুটো প্রবাহ মধ্যবিত্ত বাঙালি মানসিকতায় পাশাপাশি তখন বহমান। একটি জীবনানন্দের চেতনা বলয়ে প্রথম প্রবেশের অবাধ আবেগের মহাস্রোতস্বিনী, অন্যটি তাঁর ভাষার গহনে সোনা রূপ কাগজের খনি আবিষ্কারের গভীর সম্মোহ। কি আর করা যাবে, ইতিহাস ধারাকে তো মেনে নিতেই হয়। তা যদি ভুল খাতে ধেয়ে চলে তাহলেও। এই সময়টাতেই অরুণ কুমার সরকার অসাধারণ কিছু মহৎ কবিতা লিখে যাচ্ছিলেন, কিন্তু তিনি তো রাজনীতির পক্ষ নিরূপণের বিচারের ঘরেও নহেন, পারেও নহেন। সাম্যবাদী মহলে তাকে নিয়ে আগ্রহ নেই এবং কবিতা ভবন ঘিরে তখন নবীন প্রজন্মের চঞ্চল সমাগম। এই শেষোল্লিখিত প্রজন্মের অন্তর্গত যারা, কোনো পর্যায়েই তাদের আত্মবিশ্বাসের অভাব ছিল না। প্রথম থেকেই তারা নিজেদের নিয়ে ব্যস্ত। ক প্রশস্তি গাইছেন খর, খ প্রশস্তি গাইছেন গয়ের, গ প্রশস্তি গাইছেন ক ও ক্ষয় উভয়ের। বুদ্ধদেব বসু বরাবরই একটু পরমত নির্ভর। একদা সুভাষ মুখোপাধ্যায়ের তাগিদে যেমন সাম্যবাদী দলিল দস্তাবেজ স্বাক্ষর দিয়েছেন, 50-এর দশকের শেষের প্রহর থেকে মার্কিন অনুরক্ত প্রিয় বয়স্য ও কবি যশোপ্রার্থীদের তাড়নায় মধ্যবর্তী প্রজন্মের কবিদের প্রতি তাঁর দায়বদ্ধতা প্রায় ভুলে থাকলেন। আমি কোনো অভিযোগ তুলছি না, এটি ঐতিহাসিক সংঘটনার বিশ্লেষণ প্রয়াস করছি মাত্র। নতুন দিল্লির গবেষণাগারের অধ্যক্ষের সঙ্গে আমার খুঁজখাজ মনোমালিন্য লেগেই ছিল। অব্যাহতি খুঁজছিলাম, সুযোগ এসে গেল। মার্কিন রাজধানী ওয়াশিংটন শহরের ইকোনমিক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে গিয়ে পড়ানোর প্রস্তাব। মাত্র কয়েক বছর আগে এই শিক্ষায়তনের পত্তন হয়েছে।
বিভিন্ন অনুন্নত দেশ থেকে প্রশাসকদের জড়ো করে প্রতি বছর 6 মাস করে তাদের ধনবিজ্ঞানে তালিম দেওয়ার পরিকল্পনা। যারা পড়তে আসতেন তারা অধিকাংশই প্রবীণ আমলা, 15, 20, 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। ছোট ছোট দেশ থেকে 1-2 মন্ত্রী পর্যন্ত অধ্যয়ন চর্চায় আসতেন। তাদের জন্য একটু অন্য ধাঁচের পঠন পাঠনের ব্যবস্থা, প্রথাগত বুলি ও তত্ত্ব কপচানো বাদ দিয়ে সহজ অনাড়ম্বর ভাষায়, কিন্তু তত্ত্বের মূল কথাটি হলো প্রাঞ্জল ব্যাখ্যা করে, সেই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক সমস্যা সংলগ্ন তথ্যাদি নিয়ে আলোচনা। ইনস্টিটিউটের অর্থ সংস্থান বিশ্ব ব্যাংকের কৃপায়। ব্যাংকের কর্তৃপক্ষের সম্ভবত উদ্দেশ্য ছিল জ্ঞান চর্চার পাশাপাশি গরিব দেশগুলির মন্ত্রী আমলারা ব্যাংকের দর্শন চিন্তাকেও শ্রদ্ধা করতে শিখুক এই পীঠস্থানে ঘুরে যাওয়ার কল্যাণে। তো এই যে সেই সময়ে অর্থনীতি বিষয়ে বিভিন্ন দেশের মন্ত্রী আমলাদেরকে পর্যন্ত শিক্ষিত করার একটা আন্তর্জাতিক প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টা কি আমাদের বর্তমান রাষ্ট্রগুলিতে এবং বর্তমান সরকারে যারা আসীন তাদের মধ্যে রয়েছে? তারা কি এরকম আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনীতি নিয়ে অংশগ্রহণ করেন, নাকি শুধুমাত্র অর্থনীতিবিদরাই অর্থনীতিবিদ নিয়ে পড়াশোনা করেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং সরকারের অর্থনীতি গৃহীত অর্থনীতির ক্ষেত্রে সেই অর্থনীতিবিদদের ভাবনা চিন্তা কোনোভাবেই প্রতিফলিত হয় না বা কোনো কাজেই লাগে না? এটা আমার প্রশ্ন। আমি 13 নম্বর পর্বের এইটুকু অংশ পড়ে আজকের পাঠ সমাপ্ত করছি। বাকি অংশটুকু পরের ভিডিওতে পড়ব। নমস্কার।